নমস্কার। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম। আমরা আজ এমন একটা বই নিয়ে কথা বলবো যা গত এক দশকেরও বেশি সময় ধরে অনেকেরই জীবনযাত্রার গতানুগতিক ধারণাকে একদম নাড়িয়ে দিয়েছে। বইটার নাম টিমোথি ফেরিসের দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক। আমাদের হাতে বইটির একটি বিস্তারিত সারসংক্ষেপ আছে, আর আমাদের আজকের লক্ষ্য হলো এর গভীরে গিয়ে দেখা যে ব্যাপারটা কি সত্যিই সম্ভব নাকি শুধুই একটা আকর্ষণীয় স্বপ্ন। দেখুন, আমাদের বেশিরভাগই তো একটা নির্দিষ্ট ছকে বড় করা হয়, তাই না? ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি নাও, তারপর ধরুন 40-45 বছর কাজ করো, টাকা জমিয়ে রিটায়ার করো, আর তারপর জীবন উপভোগ করো। ফেরিস এই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন। তার মূল কথা হলো জীবনের সেরা সময়টা উপভোগ করার জন্য বুড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করার মানেটা কি। চলুন এই দর্শনটা নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, আলোচনাটা শুরু করার আগে একটু প্রেক্ষাপটটা তৈরি করে নেওয়া যাক। বইটার একেবারে কেন্দ্রে একটা ধারণা আছে, ফেরিস যাকে বলছেন নিউ রিচ বা এনআর। নিউ রিচ। হ্যাঁ, আর এই নিউ রিচের সংজ্ঞাটা কিন্তু আমাদের চেনা ধনী হওয়ার ধারণা থেকে একদম আলাদা। এখানে সম্পদ মানে ব্যাংকে কত টাকা আছে সেটা নয়। তাহলে কি? এখানে সম্পদ মানে হলো আপনার হাতে কতটা সময় আর স্বাধীনতা আছে। মূল ফোকাসটা টাকার পেছনে ছোটা নয়, বরং এমন একটা জীবন ডিজাইন করা যেখানে আপনি কখন, কোথায় এবং কিভাবে কাজ করবেন তার পুরো নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। মানে ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতা। দারুণ একটা ভাবনা। আর এই পুরো দর্শনটাকে বাস্তবে নিয়ে আসার জন্য ফেরেস একটা ফর্মুলাও দিয়েছেন, নাম DEAL। একদম, DEAL। এটা আসলে 4টা ধাপের একটা সংক্ষিপ্ত রূপ, তাই তো? D ফর ডেফিনিশন, E ফর এলিমিনেশন, A ফর অটোমেশন, আর L ফর লিবারেশন। চলুন প্রথমটা দিয়েই শুরু করি। D অর্থাৎ ডেফিনিশন। বই বলছে আমাদের সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। এর আসল মানেটা কি? দেখুন, এই ধাপটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর গুরুত্ব কিন্তু অনেক গভীর। সাফল্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করার মানে হল সমাজের চাপিয়ে দেওয়া লক্ষ্যগুলো থেকে বেরিয়ে আসা। যেমন বড় গাড়ি, দামি বাড়ি, এইসব। ঠিক, এইসবের বাইরে এসে নিজের জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যটা ঠিক করা। ফেরিসের মতে আসল সম্পদ হল দুটো জিনিস, সময় আর গতিশীলতা, মানে মোবিলিটি। কিন্তু এই নতুন সংজ্ঞাটা গ্রহণ করার পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? কি? ভয়। ভয় মানে চাকরি হারানোর ভয়, বা লোকে কি বলবে এই ধরনের ভয়? ঠিক তাই, একদম ওই ভয়গুলোই। আর এখানেই ফেরিস একটা অসাধারণ কৌশলের কথা বলেন, যাকে বলা যায় ফিয়ার সেটিং। ফিয়ার সেটিং, ইন্টারেস্টিং। হ্যাঁ, উনি বলেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ভয়টা খুব অস্পষ্ট আর বিশাল মনে হয়। তার পরামর্শ হলো বসে পড়ুন আর আপনার সবচেয়ে বড় ভয়টাকে কাগজে কলমে ব্যবচ্ছেদ করুন। নিজেকে 3টে প্রশ্ন করতে হবে। আচ্ছা। 1. সবচেয়ে খারাপ কি হতে পারে? 2. সেই খারাপ পরিস্থিতিটা সামলানোর জন্য আমি কি করতে পারি? আর 3. এই পদক্ষেপটা নিলে সবচেয়ে ভালো ফলাফলটা কি হতে পারে? বাহ, এটা তো দারুণ একটা পদ্ধতি। তার মানে ভয়টাকে শুধু অনুভব না করে সেটাকে একটা সমাধানযোগ্য সমস্যা হিসেবে দেখা। কিন্তু শুধু কাগজে লিখলেই কি ভয়টা চলে যায়? হয়তো পুরোপুরি যায় না, কিন্তু এর ধারটা অনেকটাই কমে আসে যখন আপনি দেখবেন যে সবচেয়ে খারাপ পরিস্থিতিটাও হয়তো ততটা ভয়ঙ্কর নয় যতটা আপনি ভাবছিলেন। আর সেটা সামলানোর একটা পরিকল্পনাও আছে। একদম, তখন ঝুঁকি নেওয়ার সাহসটা অনেক বেড়ে যায়। ধরুন, কেউ তার বসকে রিমোট ওয়ার্কের জন্য বলতে ভয় পাচ্ছে। সবচেয়ে খারাপ কি হবে? বস না করে দেবেন। তাতে তো আর চাকরি চলে যাচ্ছে না। না, কিভাবে সামলাবেন? আগের মতোই অফিসে কাজ করবেন। কিন্তু সেরা ফলাফলটা কি হতে পারে? আপনি হয়তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করার স্বাধীনতা পেয়ে গেলেন। এই যে স্পষ্টতা, এটাই আমাদের পঙ্গু করে দেওয়া ভয়কে জয় করতে সাহায্য করে। ঠিক, ভয়কে জয় করার এই মানসিক বাধাটা পেরোতে পারলেই আসল কাজ শুরু হয়। কিন্তু ফেরিক্স বলছেন শুধু সাহস পেলেই তো হবে না, সময়কেও নিয়ন্ত্রণ করতে হবে। আর এখানেই তার দ্বিতীয় ধাপটা আসছে, এলিমিনেশন, মানে অপ্রয়োজনীয় সব কিছুকে বাদ দেওয়া। এখানে তো সেই বিখ্যাত ৮০-২০ নীতির কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 নীতি। এই নীতিটা বলে যে আমাদের জীবনের ৮০% ফলাফল আসে মাত্র ২০% কাজ থেকে। একদম, মাত্র ২০% কাজ থেকে। আর বাকি ৮০% সময়ে আমরা এমন সব কাজে নষ্ট করি যা থেকে মাত্র ২০% ফলাফল আসে।
ফেরেস এই নীতিটাকে খুব নির্মমভাবে প্রয়োগ করার কথা বলেন। নিজের জীবনেও উনি এটা করেছেন। হ্যাঁ, উনি নিজের একটা গল্প বলেন। উনি দেখতেন যে তার আয়ের ৮০% আসছিল মাত্র কয়েকজন ক্লায়েন্ট থেকে, অথচ তার সময়ের ৮০% নষ্ট হচ্ছিল বাকি কম গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের পেছনে। এই সত্যিটা বোঝার পর উনি সেই অলাভজনক ক্লায়েন্টসদের বাদ দিয়ে দেন, আর তার ব্যবসা ও ব্যক্তিগত জীবন দুটোই নাকি বদলে যায়। এই ধারণাটা তো শুধু ব্যবসার জন্য না, আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগানো যেতে পারে। যেমন আমরা হয়তো সারাদিন ইমেলের উত্তর দিয়েই ব্যস্ত থাকি, কিন্তু আসল কাজটা আর এগোয় না। একদম। ফেরিস বলছেন, এই ধরনের ব্যস্ততা আসলে এক ধরনের অলসতা, কারণ এটা আমাদের কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে চলতে সাহায্য করে। এই অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেওয়ার পাশাপাশি উনি আরও একটা আম, বেশ বিতর্কিত ধারণার কথা বলেন। কি সেটা? সেটা হলো লো ইনফরমেশন ডায়েট। এর মানে হলো অপ্রয়োজনীয় খবর, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, মানে মনোযোগ নষ্ট করে এমন সব তথ্য থেকে নিজেকে সচেতনভাবে দূরে রাখা। এক মিনিট। লো ইনফরমেশন ডায়েট মানে আজকের দিনে যেখানে সব খবর সাথে সাথে জানতে হয়, সেখানে নিজেকে এভাবে গুটিয়ে রাখাটা কি আদৌ সম্ভব? এতে তো গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এটা তো একটু দায়িত্বজ্ঞানহীনতার মতো শোনাচ্ছে না? হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক, আর এটা অনেকেই ভাবেন। কিন্তু দেখুন, ফ্যারিস কিন্তু বলছেন না যে একেবারে অজ্ঞ হয়ে থাকতে হবে। উনি বলছেন তথ্য গ্রহণের ক্ষেত্রে সিলেক্টিভ হতে। সিলেক্টিভ মানে বেছে বেছে? হ্যাঁ, উনি বলছেন বেশিরভাগ তথ্যই আমাদের জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নয়। আমাদের উচিত জাস্ট ইন কেস তথ্য না নিয়ে জাস্ট ইন টাইম তথ্য খোঁজা, মানে যখন প্রয়োজন ঠিক তখনই। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন, প্রতিদিন সকালে ১ ঘন্টা খবর না দেখে সপ্তাহে একবার আধ ঘন্টা সময় নিয়ে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিলেন। এর ফলে যে অংশ পরিমাণ সময় আর মানসিক শক্তি বাঁচে, তা দিয়ে ওই 20% জরুরি কাজগুলো করা সম্ভব হয়। আচ্ছা। তার মানে সময়ের নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনা, অপ্রয়োজনীয় কাজ আর তথ্য দুটোই বাদ দিয়ে। বেশ, তাহলে সময় বাঁচানোর পর আমাদের পরের ধাপটা কি? এখান থেকেই তো বা অটোমেশনের ধারণাটা আসছে, তাই না? এই ধারণাটা আমার কাছে বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ মনে হয়েছে। যুক্ত থাকা থেকে বিচ্ছিন্ন করা। মানে কাজ না করলেও টাকা আসবে, ব্যাপারটা এরকম? অনেকটা সেরকমই। আমরা যখন ৯টা-৫টা চাকরি করি, তখন তো আমরা ঘন্টা হিসেবে আমাদের সময় বিক্রি করি। কাজ না করলে টাকা নেই। অটোমেশন এই সমীকরণটাকেই ভেঙে দেয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা আপনার হয়ে আয় করবে, এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন তখনও। ফ্যারুস এটাকে মিউজ বলছেন, তাই তো? এই মিউজ জিনিসটা ঠিক কি? একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। কারণ এই প্যাসিভ ইনকাম বা নিষ্ক্রিয় আয়ের ধারণাটা শুনতে যতটা সহজ, বাস্তবে তৈরি করা ততটাই কঠিন মনে হয়। অবশ্যই। ধরুন, আপনি বাগান করতে ভালোবাসেন। আপনি এমন কিছু বিরল গাছের বীজ নিয়ে গবেষণা করলেন যার চাহিদা আছে কিন্তু যোগান কম। আপনি সেই বীজ বিক্রি করার জন্য একটা ছোট স্বয়ংক্রিয় ওয়েবসাইট তৈরি করলেন। আচ্ছা। ক্রেতারা ওয়েবসাইটে অর্ডার দেবে, পেমেন্ট করবে, আর আপনার কাছে শুধু একটা নোটিফিকেশন আসবে। আপনি একটা থার্ড পার্টি কোম্পানির সাথে চুক্তি করে রেখেছেন, যারা আপনার হয়ে অর্ডারটা প্যাক করে পাঠিয়ে দেবে। এটাই আপনার মিউজ। এখানে আপনার সরাসরি অংশগ্রহণ খুবই কম, কিন্তু এটা আপনার জন্য নিয়মিত আয় তৈরি করছে। এই ধারণাটা খুবই আকর্ষণীয়। কিন্তু প্রশ্ন হল, সবার জন্য কি এমন অটোমেটেড আয়ের উৎস তৈরি করা সম্ভব? যাদের ধরুন প্রযুক্তিগত জ্ঞান কম বা প্রাথমিক বিনিয়োগের টাকা নেই, তাদের জন্য ফেরিসের পরামর্শ কি? দেখুন, ফেরিস কিন্তু শুধু অনলাইন ব্যবসার কথাই বলেননি। অটোমেশনের আসল মানে হল যে কোনো পুনরাবৃত্তিমূলক কাজকে একটা সিস্টেমের মাধ্যমে করা, যাতে আপনার মস্তিষ্ক আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারে। এটা চাকরিজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, অবশ্যই। যেমন ইমেলের জন্য অটোমেটেড ফিল্টার বা টেমপ্লেট ব্যবহার করা, অথবা কিছু প্রশাসনিক কাজের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা। মূল লক্ষ্য হল নিজেকে সিস্টেমের বটলনেক হওয়া থেকে বের করে আনা। তার মানে নিজেকে সিস্টেমের চালক না বানিয়ে সিস্টেমের ডিজাইনার হিসাবে দেখা। আচ্ছা, তাহলে আমরা সাফল্যকে নতুনভাবে দেখলাম, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলাম, আর আয়ের একটা স্বয়ংক্রিয় উৎস তৈরি করলাম।
এই সবগুলো একসাথে এসে মিলছে শেষ ধাপে, এল ফর লিবারেশন বা মুক্তি। ঠিক। এই ধাপটা আসলে আগের 3টে ধাপের চূড়ান্ত পরিণতি। যখন আপনার আয় আপনার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল নয়, তখন আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন। এটাই মুক্তি। তবে ফেরেস এখানে একটা জরুরি সতর্ক বার্তাও দেন। কি সেটা? অনেকেই ভাবে এর মানে হল চাকরি ছেড়ে দিয়ে থাইল্যান্ডের কোনো বিচে চলে যাওয়া, কিন্তু প্রক্রিয়াটা অতটা হঠাৎ করে হয় না। তাহলে এর বাস্তবসম্মত পথটা কি? একটার সাধারণ অফিসকর্মী কিভাবে এই মুক্তিটা পেতে পারে? ফেরেস একটা ধাপে ধাপে এগোনোর পথ দেখান। প্রথমে বর্তমান চাকরিতেই নিজের প্রোডাক্টিভিটি এতটাই বাড়িয়ে তোলা যে রিমোটলি কাজ করলেও কোনো সমস্যা হবে না। হুম। এরপর বসের কাছে হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন বাসা থেকে কাজ করার অনুমতি চাওয়া একটা ট্রায়াল পিরিয়ড হিসেবে। সেই সময়ে অফিসের থেকেও ভালো কাজ করে দেখানো। ধীরে ধীরে এই রিমোট ওয়ার্কের সময়টা বাড়াতে থাকা। একসময় যখন কোম্পানি দেখবে যে আপনার উপস্থিতি ছাড়াই কাজ অত্যন্ত চলছে, তখন পূর্ণকালীন রিমোট ওয়ার্ক বা ভৌগোলিক স্বাধীনতার দরজাটা খুলে যাবে। একদম। আর এই মুক্তি থেকেই তো মিনি রিটায়ারমেন্টের ধারণাটা এসেছে, তাই না? এটা কিন্তু আমাদের চেনা অবসর জীবনের ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। একদমই। প্রচলিত অবসরের ধারণা হল জীবনের শেষে গিয়ে কাজ থেকে পুরোপুরি বিদায় নেওয়া। কিন্তু মিনি রিটায়ারমেন্ট হল আপনার কর্মজীবনের মধ্যেই 1 মাস, 3 মাস বা 6 মাসের জন্য ছোট ছোট ব্রেক নেওয়া। বাহ! এই সময়টা আপনি হয়তো কোনো নতুন ভাষা শিখতে আর্জেন্টিনা চলে গেলেন বা জাপানে মার্শাল আর্ট শিখলেন। আপনার অটোমেটেড মিউজ যেহেতু আপনার আয়ের উৎস চালু রাখছে, তাই এই বিরতিগুলো আর্থিকভাবেও সম্ভব হয়। এর ফলে জীবনটা আর কাজ আর অবসরে দুটো আলাদা ভাগে ভাগ করা থাকে না, বরং দুটো এক হয়ে যায়। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ালো? ডিল ফ্রেমওয়ার্কটা অনুসরণ করে আমরা যা অর্জন করছি তা শুধু 4 ঘন্টায় কাজ করা নয়, বরং এটা একটা সম্পূর্ণ জীবনযাত্রার ডিজাইন। এটা গেট রিচ কুইক স্কিম নয়, বরং লিভ রিচ নাও দর্শন। আপনি চমৎকারভাবে বলেছেন। পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ভালোভাবে বাঁচার জন্য কোটিপতি হওয়ার প্রয়োজন নেই। জীবনকে ইচ্ছাকৃতভাবে ডিজাইন করতে হবে, যা কিছু অপ্রয়োজনীয় তা বাদ দিতে হবে, আয়কে স্বয়ংক্রিয় করতে হবে এবং সব ধরনের মনোযোগ নষ্টকারী বিষয় দূর করে স্বাধীনতার উপর ফোকাস করতে হবে। এটা অলসতার দর্শন নয়, বরং কার্যকারিতার দর্শন। কম কাজ করে বেশি অর্থবহ ফলাফল অর্জন করা। হ্যাঁ, এবং সেই বাড়তি সময় আর অর্থ দিয়ে জীবনকে আরও সমৃদ্ধ করা। দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরা হলো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হলো, প্রথমত, সাফল্যকে নিজের মতো করে সংজ্ঞায়িত করতে হবে। দ্বিতীয়ত, 80-20 নীতি ব্যবহার করে অপ্রয়োজনীয় কাজ বাদ দিতে হবে। তৃতীয়ত, সিস্টেম ব্যবহার করে আয়কে সময় থেকে আলাদা করতে হবে। এবং সবশেষে এই সব কিছুর মাধ্যমে সময় ও স্থানের মুক্তি অর্জন করে জীবনকে উপভোগ করতে হবে। আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই প্রশ্নটা বইটার দর্শন থেকেই অনুপ্রাণিত। অবশ্যই। প্রশ্নটা হল, যদি চিরাচরিত অবসর জীবনের ধারণাটা আমাদের ডিফল্ট লক্ষ্য না হতো এবং আজই যদি কারো কাছে সময় ও স্থানের পূর্ণ স্বাধীনতা থাকত, তাহলে প্রথম কোন কাজটি বা অভিজ্ঞতাটি অর্জনের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হতো?